আলাইকুম। আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম অ্যাকচুয়ালি যখন প্রফেসর ইউনূস বললেন যে তিনি রেজিগনেশন দিবেন। আমি ঘোষণা দিয়েছিলাম যে উনি যদি রেজিগনেশন দেন তাহলে বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো আশা ভরসা নাই। আমাদের দাদাবুরাও মোটামুটি কন্ট্রোল ঠিক মতো নিয়ে নিয়েছেন। সো আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়েন্ট ফাইন এবং জেনারেল ওয়াকার ব্যাকফুটিং এর দ্যাটস ফর শিওর। উনি যে ভেবেছিলেন, আমি আগেও বলেছিলাম যে ওনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা অ্যাকচুয়ালি নেই, আর্মি তার সাথে নেই। সো উনি ভালোভাবেই জানে, অতীতে যদি আপনাদের ইতিহাসে দেখেন যে যারা অ্যাকচুয়ালি কু করে ক্ষমতা দখল করেছে তারা বিবৃতি দেন নাই আগে যে সরকারের সাথে আমার মিলতেছে না, করতেছে না। তারা সরাসরি ক্ষমতা দখল করেছেন, করে তারপরে বিবৃতি দিয়েছেন। বাট এখানে উনি যেহেতু ক্ষমতা দখল করতে পারবেন না সেনাবাহিনী, উনি তখন বিবৃতি দিয়ে সিচুয়েশন আনস্টেবল করার চেষ্টা করেছেন। আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে ব্রিগেডিয়ার নাজিম, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস, এর আগে কর্নেল শফিক একটা বিবৃতি দিয়েছেন, সেনাবাহিনীর যে অ্যাচিভমেন্ট আছে এগুলো বলার চেষ্টা করেছেন এবং তার সাথে ফুললি অ্যাগ্রিড। স্পেশালি ওখানে দেখলাম যে কুকিচিন নিয়ে কয়েকজন কথা বলেছে, ওটাও অ্যান্সার দিয়েছেন। শফিক জিনিসটা ক্লিয়ার না করলেও, কর্নেল শফিক না করলেও নাজিমুদ্দৌলা ক্লিয়ারলি বলেছেন যে তাদের বোমের সংখ্যা 12,000 হলেও অ্যাকচুয়ালি উনি ক্লিয়ারলি বলতে চান না অ্যাকচুয়ালি একটা মিলিটারি অপারেশনস বা একটা অর্গানাইজেশনের পক্ষে এই ধরনের কথা বলা যায় না, আমরা যেটা ইউটিউবরা বলতে পারি। অ্যাকচুয়ালি কুকিচিনের পিছনে ভারতীয় দাদাদের হাত আছে, তারা সিচুয়েশন স্টেবল করতে চায় দেখেই যে 3,000, তাদের সংখ্যা 12,000 হতে পারে, 3,000 হচ্ছে। একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে একটা মিলিটারি বা কোনো অর্গানাইজেশন থাকলে সবসময় লজিস্টিকে সবসময় স্টোরেজ থাকে, একটা ব্যাকআপ থাকে। মনে করেন আজ 100 লোক গেছে যুদ্ধের সময়, ইউনিফর্মের মধ্যে কাদা মাটি নষ্ট হবে, সো একটা রিপ্লেসমেন্ট। সো এটা হচ্ছে তাদের একটা ফিউচার প্ল্যানের অংশ হিসেবে হয়তো 3,000 তারা অর্ডার করেছে। এটা নিয়ে করার কিছু নেই সবচেয়ে। বাট আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লেগেছে সেটা হচ্ছে তার কথাটা আমি অ্যাকচুয়ালি দেখে পড়ি, যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতো পার্থক্য রয়েছে, বিভেদ রয়েছে। মিডিয়ায় বিষয়টি যেভাবে এসেছে এরকম আসলে কিছুই হয়নি, আমরা এক অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি। এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আমরা যে বিষয়টি এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে এবং একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে, এটা কখনোই নয়। সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে, ভবিষ্যতে আমরা একসাথে কাজ করবো, শুধুভাবে বিশ্বাস করি। কে বলেছেন? ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা, পরিচালক মিলিটারি অপারেশনস। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি আমরা যা বুঝার, জনগণ তারা এটা বুঝে যাবে যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি এখন বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি তাদের যে সিচুয়েশন এটা ফেভারেবল না। দেশের মানুষ এখন সেনাবাহিনীর ক্ষমতায়ন চায় না, এটা ভালোভাবে বুঝতে পেরেই এখন এই ধরনের ব্যাকফুটিং দিয়েছেন। এখানে কিন্তু অনেকেই বলেছেন যে কিভাবে দরবারটা হয়েছে নিজস্ব ইয়ার মধ্যে, এটা কিভাবে সোশ্যাল মিডিয়াতে আসলো। আরে ভাই, সাংবাদিকদের জোগাড় করে দেখেন, ওরা আর্মি হেডকোয়ার্টার থেকেই এই ডিটেলসটা, এত ডিটেলস পেয়েছে, যেখানে তারা এই ধরনের যদি ভবিষ্যতে কু করে তাহলে সিক্রেট রাখবে জিনিসটা। আরে খুল্লা বলে দিচ্ছে যে সরকার এইটা করতেছে, ওইটা করতেছে। এবং আমি দেখলাম কর্নেল শফিক খুব সুন্দরভাবে জবাব দিয়েছে যখন করিডোর নিয়ে বলেছে, সরাসরি ওইটাকে না করে নাই, বলেছে দেশের বিরুদ্ধে কোনো কিছু হইলে এটার মধ্যে আর্মি থাকবে না, সরাসরি কিন্তু করিডোর ব্যাপারে কথা বলে নাই। অ্যাকচুয়ালি শফিকের সাথে আমি চাকরি করেছি, ইজ এ ভেরি গুড অফিসার। বাট তাকে আমি জাস্ট শুধু বলবো তাদের একটা জিনিস শেখার জন্য, আই ওয়াজ হিজ কোম্পানি কমান্ডার এবং আমাদের অধিনায়ক ছিল, যিনি অধিনায়কের সাথে আমার বনিবানা হয় নাই। আমি কিন্তু অফিসিয়ালি আসলে আমি যে বিদ্রোহের কোনো সুযোগ নেই। আমাকে যখন অফিসে ডেকেছে অধিনায়ক, কথাবার্তা বলেছে, আমি বের হয়ে গেছি, বের হয়ে টুয়াইসিকে বলেছি যে আমি এখন অফিসিয়াল ইন্টারভিউ চাই অধিনায়কের। আমি অফিসিয়াল ইন্টারভিউতে গিয়েছি, আমার বক্তব্যটা বলেছি এবং সেনাবাহিনীর ওই অথরিটি আছে, আমি ইচ্ছা করলে সিওর সাথে ডিসএগ্রি করতে পারি। তো শফিকের চিন্তা করা উচিত যে তোমার অধিনায়ক ছিলাম আমি কিন্তু তুমি থাকতে, তুমি জানো যে অধিনায়কের সাথে আমি ডিসএগ্রি করেছি। সো তোমার বস যদি দেশের বিরুদ্ধে কোনো কিছু করে, ইট ইজ ইউর ডিউটি। সেনাবাহিনী যখন জেনারেল ওয়াকার যখন বিবৃতিগুলো দিচ্ছিলেন, যখন বলতেছে নো করিডোর, তখন সেনাবাহিনীর জিজ্ঞেস করা উচিত ছিল যারা কোশ্চেন করে যে স্যার
গত 16 বছরে যে ভারতকে যে করিডোর দেওয়া হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন কেন বলেন নাই? এখন কেন বলতেছেন? শুধু তাই তো না, ভারতকে যে সমস্ত ফ্যাসিলিটি দিয়েছে, ভারতের রাডার বসানোর চেষ্টা করছে নেভির কোস্ট লাইনে, থাকবে তাদেরকে, তাদের থাকবে। মেজর মেহেদির একটা আমার দেশের সাথে ইন্টারভিউতে যদি দেখেন যে আমাদের যে ডাটাবেস আছে সব কন্ট্রোল করছে তারেক জিয়ার কোম্পানি টাইগার আইটি, এবং এর মাধ্যমে ইন্ডিয়া এখনো একটা সফটওয়্যারের মাধ্যমে সম্ভবত ইভাইস অর সামথিং, একটা সফটওয়্যারের মধ্যে বেতন দেওয়া হয় সরকারি কর্মচারী কমিশন দেয়, ওটা হচ্ছে ভারতীয় মিডিয়া এবং ওখানের মধ্যে সেনাবাহিনী মানে সরকারি চাকরি সবার চাকরির ডিটেলস দিতে, মানে আমাদের ডাটা হচ্ছে ওদের কন্ট্রোলে। সো এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই যে বর্তমানে আপনারা দেখতেছেন যে সচিবালয়ের মধ্যে একটা আনরেস্ট করার চেষ্টা করতেছে, তার মানে হচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমি শুধু একটা জিনিস জিজ্ঞেস করি যে যারা এখন হেভি লেখালেখি করতেছেন যে ইউটিউবাররা দেশের একটা এনার্কি পজিশন সৃষ্টি করতেছেন, এই পার্টি কিন্তু কখনো একটা কলম লিখতেছে না যে যারা সচিবালয়ে যারা করতেছে, দেখেন এই পার্টি যারা খুব সোচ্চার যে ইউটিউবার এরা দেশের মধ্যে এনার্কি সৃষ্টি করতেছে, তারা এক লাইন লিখতেছে না যে সচিবালয়ে যেটা করতেছে এটা এনার্কি, দে মাস্ট নট ডু ইট। তারা ওই কথা বলতেছে না। তারা এর আগেও যারা আনসার বিপ্লব, একটার পর একটা বিপ্লব হয়েছে, ওইটাই কিন্তু কোনো সমস্যা নাই, কারণ দোজ আর স্পন্সর্ড বাই আপাকে নিয়ে আসার যে গ্রুপটা আছে তাদের। মানে আমি লাকিলি একটা গ্রুপের সাথে, আমি না মানে আমার এক ক্লোজ অ্যাসোসিয়েট হয়েছে আর কি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আপা আসবে। এই যে জেনারেল প্রফেসর ইউনূস পদত্যাগ করবে, এটার পরে তাদের যদি খুশি আর মিষ্টি খাওয়ার মানে ওখানে মেসেজের মধ্যে দেখেন, মানে পাগল হয়ে যাবেন দেখা যে ইউনূস চলে যাচ্ছে এবং তারা ব্যাগ গুছাইতে বাংলাদেশে চলে আসবে, মানে পাগলের গোষ্ঠী। এনিওয়ে, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আমি সেনাবাহিনীকে স্পেশালি বলবো যে আমি কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে না। সেনাবাহিনীতে 28 বছর চাকরি, যারা আমার সাথে চাকরি করেছে তারা খুব ক্লোজলি আমাকে চিনে। আমি যে এখন এখানে যে কথা বলি, এটা সেনাবাহিনীকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, ওখান থেকেই বলছি যে আমরা কোনো এনার্কি দেশের মধ্যে চাই না। মেইনলি ওই যে তিনজনের কথা বলেছেন, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারওয়ার, দেখেন এরা যেটা বলে এরা কিন্তু সত্য কথা বলে। আমি কনক সারওয়ার প্রথমে আসি, পিনাকি ভট্টাচার্যের কিন্তু সব কথায়, আমি ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি কিন্তু সব কথা সাই দিই না। উনি যখনই জেনারেল বলে, আমি সাথে সাথে এটা অপোজ করি। আমি ওনাকে বলেই দিয়েছি যে দাদা, এখানে এটা নিয়ে যত কথা বলবেন এটার বিরুদ্ধে আমি দাঁড়াবো। ফেয়ার এনাফ, উনি যেটা রাইট মনে করতেছেন উনি এটা করতেছেন, আমি যেটা রাইট মনে করছি আমি করতেছি। ইভেন ইলিয়াস হোসেনের সাথে আবার কিছু আছে, সে সেনাবাহিনী সম্বন্ধে মাঝে মাঝে যে কথা বলে, আই ডোন্ট লাইক, এবং আই এক্সপ্রেস ইট, ক্লিয়ারলি এক্সপ্রেস ইট, যে সেনাবাহিনী সম্বন্ধে যে কথাগুলো বলতেছে এর মধ্যে হি সামটাইমস ক্রস দ্য লাইন, বাট হি ইজ এ প্যাট্রিয়ট, এখানে কোনো ডাউট নাই। দাদা ইজ এ প্যাট্রিয়ট, কনক সারওয়ার প্যাট্রিয়ট, প্যাট্রিয়টিজম নিয়ে তাদের কোনো সমস্যা নাই। তারা কারো কোনো বাহিনীর দ্বারা প্রভাবিত হয় না। এখন পিনাকি দাদা নিয়ে অনেক কিছু আসতেছেন, পিনাকি দাদার বিভিন্ন ব্যক্তিগত জিনিস নিয়ে আসতেছে। কারোর সাথে হয়তো বা উনি ক্লোজ চ্যাট করছিলেন, ওখানে কিছু ছবি পাঠিয়েছেন। বাট একটা জিনিস আপনারা বুঝবেন, সেটা হচ্ছে আমার নামেও অ্যাকচুয়ালি কয়েকদিন আগে নাগরিক টিভি, এর আগে আওয়ামী লীগ সরকার অনেক কিছু বের করেছে, বাট জিনিসটা হালে পানি পায় নাই, যেহেতু তাদের কাছে সাফিসিয়েন্ট প্রমাণ ছিল না। বাট একটা জিনিস মনে রাখেন, যে যদি হতো যে আমার এরকম ইলিসিট কিছু একটা আছে, বা কোনো মহিলার সাথে কোনো সম্পর্ক আছে, বা কোনো কিছু আছে, এর মানে কি যে আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলো ভুল? শোনেন, আমি যদি ব্যক্তিগতভাবে কোনো খারাপ কাজ করি, এটা তো আমি আপনার কাছে দায়বদ্ধ না, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ। লেট অলমাইটি জাজ মি। আপনার জাজ করার কিন্তু কোনো কিছু নাই। ইভেন ধর্ম আপনাকে জাজ করতে দেয় নাই, আনলেস দ্য অপোজিট, মানে যার সাথে আমার ইলিগাল যদি কিছু হয়ে থাকে, যদি হয়তো সে যদি কমপ্লেন না করে, আপনার এখানে কিন্তু কোনো মাথা ব্যথা নাই। সো পিনাকিদার যদি কোনো কিছু থেকে থাকে,
যদি থেকে থাকে, এর মানে তো এই না যে উনি এখানে ভুল কথাবার্তা বলতেছে। সো উনি যেহেতু এরকম একটা কথাবার্তা বলেছে, অতএব তার এই কথাগুলো ভুল। ইটস নট দ্যাট। উনি একজন সলিড প্যাট্রিয়ট। সেম উইথ ইলিয়াস হোসেন, সেম উইথ এবং আমরা যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলে দেশের মধ্যে কোনো এনার্কি করার জন্য না। আপনারা যতই বলেন 32 নম্বর ভাঙা যদি একটা এনার্কি হয়, এটার দরকার ছিল। আমরা সুশীল ভাবে জিনিসপত্র দেখতে গিয়েই বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতিতে আমরা নিয়ে আসছি। এই যে এখন আমরা যদি মানে রুলস ইচ্ছা করলে, এই যে যারা সচিবালয় করতেছে, এই সচিবালয়ের যে কাজটা করতেছে, এটা কিন্তু আওয়ামী লীগের কাজের সাথে রিলেটেড। বাট সবচেয়ে দুঃখজনক যেটা, আমার ফাদার ছিল হার্ডকোর বিএনপি। সেই সূত্র ধরে আমি ছোটবেলায় আমার বাপের সাথে গিয়েছি প্রেসিডেন্ট জিয়ার শুনতে। পটুয়াখালীতে আব্বা যখন পোস্টিং ছিল, বৃষ্টির মধ্যে ভিজে রাত জেগে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে ওনার বক্তৃতা শুনতে আসছিলাম, একটা ক্রাইসিস টাইমে, আমার এখনো মনে আছে। বাট কথা হচ্ছে, এই বর্তমান বিএনপির সাথে তো আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। এখন মনে করেন বিএনপি নির্বাচন চায়, সবকিছু ঠিক আছে, আচ্ছা নির্বাচন চায়, তাদের যে যারা ছাত্র উপদেষ্টা যারা আছে, সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে, তাদের চায়, আমি এগ্রিড। আমি আগেই বলেছি যে আমি অ্যাকচুয়ালি ছাত্ররা যত হোক, তারা পাওয়ারে আসুক একটা পরে আমি একটা পছন্দ করি নাই, বাট আমি সাপোর্ট দিয়েছি যেহেতু তারা অলরেডি হয়ে গেছে। বাট এটা করতে পারে, কিন্তু বিএনপি কেন ডক্টর খলিলুর রহমানের বিরোধিতা করবে? ডক্টর খলিলুর তো ভারত করতেছে, তাই না? বিএনপি কেন করবে? এটা হিসাবটা কি? এটা কোনো হিসাব আছে? আমার তো হিসাব কোনো কিছু মিলে না। এখন যে বর্তমানে আমি একটা জিনিস দেখলাম যে বিএনপির নেতা সালাউদ্দিনের নিয়ে এক পার্টি বলতেছে, ও জুলকারনাইন সাহেব দেখলাম পোস্ট দিছে যে ওইটার দাম এত কম, যে রিসোর্টটাতে ছিল সেই ছিল। দ্যাটস অল বুলশিট। আমি যদিও আমার অরিজিনাল অ্যাকাউন্ট নাই, ওটার মধ্যে আমি আজিজের যে কোনো একটা পর্বে লিখেছিলাম যে ব্রিগেডিয়ার সেলিম আজাদ ছিল তৎকালীন সমস্ত 2015 সাল তো মনে হয়, তখন ছিল হচ্ছে ইন্টেলিজেন্স বিজিবির ইন্টেলিজেন্স হেড। তারা মিলে রংপুর দিনাজপুর ওই এলাকার বর্ডার দিয়ে বিএসএফ এর হাতে তুলে দিয়ে আসছে। এবং এটা সালাউদ্দিন সাহেবের মতে না, তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওখানে যাওয়ার পরে যেটা হয়, এটা কোল্ড ওয়ার টাইমের অনেক স্পাই মুভি দেখলে এটা বোঝা যাবে। কেউ যদি শত্রুর দেশের মধ্যে কিছুদিন থাকে, তাদেরকে প্রথমেই চেষ্টা করে মোটিভেট করে তার দলে যোগ দিতে পারবে, এবং এইটাই অ্যাকসেপ্ট হয়েছে। এখন যে যারা দিতেছেন যে প্রফেসর কে সালাউদ্দিন সাহেব যে ওখানে ছিল, এটা একটা সাধারণ হোটেলে ছিল, কি সানরাইজ নাকি কি একটা নাম দেখলাম ছিল, ওখানে ছিল। তো ওটার দামও বেশি না, মাসে এত টাকা কম দাম, এটা তো উনি এফোর্ড করতেই পারেন। হ্যাঁ, করতেই পারেন। তাহলে মানে এটা যদি স্বাভাবিক ঘটনা হয়, তাহলে যারা তার সাথে দেখা করতে গেল, তাদের উপর শর্ত দিল কেন? এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না, করা যাবে না। তাদের তো আরো খুল্লা বলা উচিত, আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। এবং সে ভারত এখন যেটা বলতেছে, ভারত এখন যে দেশ, সালাউদ্দিন দেশ আইসা কোনো মামলা করেছে? কেন করে না? কিন্তু ক্লিয়ার। এবং বিএনপির লোকজন যেটা এখন অ্যাকচুয়ালি করতেছে, আমি স্ট্রংলি এখনো বিশ্বাস করি যে এখন বা 1-2 বছরের মধ্যে, যেহেতু আওয়ামী লীগের ভ্যাকুয়ামটা আছে, অতএব নির্বাচন হলে তারাই আসবে। বাট নির্বাচন হলে তারা আসা মানেই তারা আইদার তাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখতে হলে আবার একটা ফ্যাসিস্ট হইতে হবে, আদারওয়াইজ তারা টিকতে পারবে না। কারণ সেনাপ্রধান যতই বলুক যে সোশ্যাল মিডিয়াকে উনি কেয়ার করেন না, প্রথমটাতে বলছিলেন, সেকেন্ড গত কিন্তু কেয়ার করে, যেটা ভালোভাবে বোঝা গেছে। অতএব এই যুগে আমরা এখন সেই ইন্টারনেটের যুগে, আমাদের শেখ হাসিনা, জয় বাবাজি আমাদেরকে একটা ইন্টারনেটের যুগে নিয়ে আসছেন। এই ফ্যাসিলিটি থেকে এখন আপনি যা ইচ্ছা তাই করে যাবেন গ্রাউন্ডে, এটা হবে না। আমি চাই বিএনপি, মানে আমাদের অ্যাকচুয়ালি এখন রাজনৈতিক যে দলগুলো আছে, এই দলগুলোর মধ্যে সাপোর্ট করার মতো আমার কাছে বিএনপি আছে, কিন্তু
এই বিএনপি যদি ভারতের কোলে বসে থাকে, আমি তাকে সমর্থন দিব না। হয়তোবা তারা ক্ষমতা, হয়তোবা তারা ইয়াও করবে, কিন্তু আমাদের পয়েন্টগুলা আমরা বলে যাব যে ভারতের সাথে অ্যালাইন করে যারাই ক্ষমতায় আসবে আমরা তাদের সাপোর্ট দিব না, জনগণ তাদেরকে সাপোর্ট দিবে না। এখন আপনি বলতে পারেন জনগণ তো আপনার জনগণ না, বিএনপির জনগণ না, আওয়ামী লীগের জনগণ। বাট জনগণ যেটা ইয়াতে আছে, অনলাইনে যারা আছে জরিপে অংশগ্রহণ করে, তারা একটা ভালো স্ট্রং জনগণ, এইটুকু বলতে পারি। এখন আমি কয়েকটা মানে ইয়া নিয়ে আমি কথা বলি। হাসনাত আবদুল্লাহ দেখলাম যে আচ্ছা, 2টি গোয়েন্দা সংস্থার নেতিবাচক প্রতিবেদন দেওয়ার পরে সাধারণ পাসপোর্ট পেয়েছেন ভিআইপিরা প্রত্যেকে। সে মানে এটা নিয়ে একটা দেশবদ্ধ একটা ইয়া করেছে, যেহেতু এখন খুব গরম আমরা। বাট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখেন। আচ্ছা, এর আগে বলে দিই যে না, এই যে ডাইরেক্টর মিলিটারি অফিসার নাজিমুদ্দৌলা, সে কিন্তু গত 16 বছরে কিন্তু ডিজিএফআই তে চাকরি করেছে, ডিজিএফআই তে। সো এখন ডাইরেক্টর মিলিটারি অপারেশনস, তার কথাবার্তা সরকারের অ্যালাইনমেন্টে আসছে, এবং সে অ্যাকচুয়ালি চেষ্টা করেছে যে জনগণের সাথে আর্মির দূরত্বটা কমাইতে। একটা জিনিস বুঝবেন, জনগণের সাথে আর্মির কোনো দূরত্ব নাই, আছে হচ্ছে জেনারেল ওয়াকারের সাথে জনগণের দূরত্ব আছে, কারণ উনি বরাবর ভারতকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং এই কারণেই এখন এই যে যখন প্রেসিডেন্ট হামিদ চলে যাওয়ার পরে এখন ইয়া হয়েছে যে ভিআইপি যারা আছে তাদেরকে সাধারণ পাসপোর্ট দেওয়ার চেষ্টা করতেছেন। একটা জিনিস বুঝতে হবে, তাদেরকে সাধারণ পাসপোর্ট দিতে হলেও তাদের কাছে যাইতে হবে, তাদের ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, আনাদাতি করতে হবে। কি করতেছেন আমি লাস্ট কয়েকদিন ধরে নিলাম, সেটা হচ্ছে জেনারেল আনোয়ার 22 লং কোর্সের, তিনি পাসপোর্ট অফিসে শেখ হাসিনা আমল থেকে ছিলেন, এখনো আছেন। তার বিরুদ্ধে আমি অভিযোগ বলবো, যেহেতু যে সমস্ত এভিডেন্স আছে সবগুলো হচ্ছে সার্কামস্টেন্সিয়াল। উনি নিজেই একজন ব্রিগেডিয়ারকে পাঠিয়েছিলেন, ওই যে ডেপুটি স্পিকার কি শারমিন নাম, ওনার কাছে পাঠিয়েছিলেন ইয়া নেওয়ার জন্য। উনি এখনো ক্যান্টনমেন্টে আছে, এবং ক্যান্টনমেন্টে ওই 626 জনের লিস্টের মধ্যে তার নাম আছে, এবং আরো অনেকে। এবং প্রত্যেককেই যে পাসপোর্ট দিয়েছেন এটা উনি দিয়েছেন, এবং এর সাথে আইডি কার্ডের যে যারা ওই যে ভোটার আইডি কার্ড আমরা যেটা বলি বা জাতীয় পরিচয়পত্র, এদের সাথে একটা সমন্বয় আছে। আপনারা মনোযোগ দিয়ে একবার, আমি লিঙ্কের মধ্যে দিয়ে দিব, মেজর মেহেদি তার যে সাক্ষাৎকারটা ছিল ভয়াবহ। মানে আমি ডেলেজ খানের একটা ইয়া দেখলাম, দেলোয়ার, যে এটা হচ্ছে নিউক্লিয়ার বম, ইটস এ নিউক্লিয়ার বম। সে আমরা তার ইয়াটা, হ্যাঁ শিরিন শারমিন, সরি, থ্যাংক ইউ মনে করায় দেওয়ার জন্য। আমার স্পিচের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি কোনো মানে লিখিত স্ক্রিপ্ট দেখে পড়ি না, মাঝে মাঝে ভুলে যাই। বাট আমি মনে করি যে আমার অ্যাকচুয়ালি এত অ্যানালাইসিস করার টাইম নেই, আমি কাজের ফাঁকে ফাঁকে এসে আমি আমার যেটুকু বলার বলে নিই, এটাই অ্যাকচুয়ালি সত্য বলা যায়। আচ্ছা, জিনিসটা হচ্ছে আবার তো ইয়া করলো। আচ্ছা, মেজর জেনারেল আনোয়ার এবং ওই মেজর মেহেদির যে ইয়াটা, তারা যে সমস্ত ভোটার আইডির যে ইয়াটা করেছে, তারা এমন ভাবে করেছে, মানে তার এই যে আইটি এক্সপার্ট, তারটা পড়লে আপনি বুঝতে পারবেন যে বলেছে যে এমনও সুযোগ হয়েছে দেখার, এবং সে বিশ্বাস করে যে ভারতীয় নাগরিকদেরকে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাদেরকে বিজিবিতে পুলিশে ভর্তি করিয়েছে করে। এরাই কিন্তু মেইনলি মানে 5ই আগস্টের আগ পর্যন্ত যারা হোস্টাইল হয়ে ছাত্র জনতার দিকে গুলি করেছে, এরা ছিল ভারতীয় নাগরিক। আমি সেকেন্ডটা আমার নিজের অ্যাসেসমেন্ট, বাট সে বলেছে তাদেরকে ঢুকিয়েছে। এটা দেখেন, এবং এটার সাথে এই মেজর জেনারেল আনোয়ার জড়িত, এবং এখনো উনি ওখানে আছেন পাসপোর্ট অধিদপ্তরে। এবং সে হচ্ছে জেনারেল তারিক সিদ্দিকীর ক্যাডেট, 22 লং কোর্স প্ল্যান কাউন্টার ছিল হচ্ছে জেনারেল তারিক সিদ্দিকী, এবং তাদের দিয়েই এই অপকর্মগুলো এখনো করাচ্ছে। সো আমার মনে হয় এই আরেকটা জিনিস হচ্ছে ওই সেম জিনিস, সবার লাস্টে হচ্ছে একটাই, আপনি জেনারেল ওয়াকারকে যদি সহায়তা না পারেন, এখন আমরা যতই উপরে যাই, প্রফেসর ইউনুস থাকতেছে, এটা সাময়িক বিজয়। প্রফেসর ইউনুস থাকার কারণে, জেনারেল ওয়াকার থাকার কারণে, এবং অ্যাকচুয়ালি এই যে আমি যেটা শুনেছি একদম হর্সেস মাউথ থেকে, যে জেনারেল ওয়াকারের এই বিবৃতির সাথে লিঙ্কড আপ হচ্ছে সচিবালয়ের যে অসহযোগিতা ইয়াটা যেটা। বাট তারা একটু ব্যাক আপ করছে যে এই হঠাৎ করে জেনারেল ওয়াকারের সিচুয়েশনটা যে স্টেবল হয়ে যাবে, এটা তারা ভাবতে পারেনি।
বাট আই বিলিভ সরকার এটা ঠিক মতো দেখবে। আচ্ছা, এবং সরকারি চাকরির সংশোধিত আদেশ 2000, আমি একটা স্ট্যাটাস দিয়েছি, সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ 2025, এখানে বলেছে সরকারি কর্মচারী যদি কোনো কাজে লিপ্ত হন বা অনানুগত্যের সামিল বা যা যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে এবং এককভাবে ছুটি ছাড়া অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন এবং বিরত থাকেন এবং কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা পরিচিত করেন এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। সিম্পল, এদেরকে দণ্ডিত করতে হবে। আমার কথা হচ্ছে, আমি দুইটা জিনিস বিশ্বাস করি। একটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য, তাদেরকে হার্ডলাইন দেওয়ার জন্য আমাকে যদি 1 বছর মানে আধা পেটা খাইতে হয়, আমি রাজি আছি। আমি মনে করি জনগণ রাজি থাকবে। এখানে আমরা আবার এক পার্টি বলতে পারেন, আপনি তো আমেরিকায় থাকেন, সাফার তো করবো আমরা। ভাই, এইটার জন্য যদি সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য রেমিটেন্স পাঠাইতে হয়, আমি মাসে $100 করে পাঠাইতে রাজি আছি, যেটা আমার ক্ষমতার মধ্যে, এর বেশি হলে পারবো না, রাজি আছি। এবং আপনাদেরকে বলি, যারা আন্দোলন করেছিল এখান থেকে অংশগ্রহণ করি নাই, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আমি সাহায্য করেছি অনেক পার্টিকে, আমি এখানে নাম বলতে চাই না। সো মানে কিছু দিতে পারবো না, দরকার হলে আধা পেট খেয়ে থাকবে। এবং আমি মনে করি যে সরকার যদি, আপনি যদি চিন্তা করেন 71-এর পর যুদ্ধের মধ্যে অনেক অফিসার মারা যাওয়ার পর তখন শুরু হয়েছিল, তখন সবকিছু শর্টেজ ছিল। আমরা ওইভাবে চিন্তা করবো, সচিবালয়ের মধ্যে অর্ধেক যদি চলেও যায়, তাদের দিয়ে সরকার চালানো যাবে। কষ্ট হবে, কিছুদিন কষ্ট হবে, বাট কথা হচ্ছে সবাইকে একটা শিক্ষা দিতে হবে যে আমরা ইচ্ছা করলে মানে দাবি আদায়ের নামে যা ইচ্ছা তাই করতে পারি না। আমি তাই মনে করি। এবং সবাই যে একটা বিশ্বাস করেন এই 30-35 জন জেনারেলকে আউট করে দিলে সেনাবাহিনীতে অনেক কিছু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। 71-এর পরে মেজর জেনারেল ছিলেন, তাদের বয়স তো 10 থেকে 12 বছর চাকরি, 10 থেকে 12 বছর। আমি লেফটেন্যান্ট কর্নেল হয়েছি কবে? 18-19 বছরে চাকরিতে। আর 18-19 বছরে প্রেসিডেন্ট জিয়া যখন মারা যায়, তার বয়স কত ছিল? 43 or something, মনে নাই এক্স্যাক্টলি। বাট এই কথা হচ্ছে, সেনাবাহিনীতে যারা একটা ইয়ার ভিতরে ঢুকে, যার 10 বছর চাকরি, সে সবকিছুই বুঝে, অ্যাটলিস্ট চালানোর ক্ষমতা আছে। এবং এই 30 জনকে সরাই দিলে, এই 30 জনকে যদি না সরাই দেয়, জেনারেল ওয়াকার যদি না সরায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ওই যেটা আছে খোঁড়ায় চলতে থাকে, খোঁড়ায় চলে। এখন সরকার অ্যাকচুয়ালি খোঁড়ায় চলতে, হ্যাঁ সরকারের মধ্যে ব্যর্থতা আছে, কিন্তু তাদেরকে কাজ করতেই তো দিচ্ছে না। তাদেরকে কাজ করতে, এই সচিবালয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ড, এটার সাথে লিঙ্ক উইথ আওয়ামী লীগ। একটা জিনিস মনে রাখবেন, তারা এই সরকারের 16 বছরের মধ্যে ভারতীয় এজেন্ট ঢুকাইছে, আর হচ্ছে টাকা পাচার করছে। এখন তারা এক হচ্ছে টাকাও কাজ করতেছে, এই যে বিএনপি নাচানাচি করতেছে, এর মধ্যে টাকা, যে মানি ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার কাছে খুব কষ্ট লাগে এই বিএনপি সম্বন্ধে নেগেটিভ কথা বলতে, আমি বলতে চাই না, নেগেটিভ বলতে চাই না। এবং আমার কিছু শুভনন্দী আছে, তারা আমাকে এর আগে বলছিল যে আমার নাকি ইহকাল পরকাল সব চলে গেছে। ইহকাল কি? ইহকাল হচ্ছে আওয়ামী লীগের সময় আমার কোনো খানা নাই, আর পরকাল হচ্ছে বিএনপি যখন ভবিষ্যৎ খানা নাই, মানে আমি আজীবন যা যাবো থাকবো। এনিওয়ে, সত্যের পথে দাঁড়ানোর জন্য আমি যেটা আছি, আমি আল্লাহর উপর ভরসা করি। আমি শুধু একটা জিনিস আমার বলি, আমি ওই দিন অ্যাকচুয়ালি খালেদ মহিউদ্দিনের শোতে 2 জন মিলিটারি অফিসার, শহীদ ছিলেন একজন, আর একজন হচ্ছে আবুল স্যার, আমি খুব দুঃখ পাইছি। উনি একটা আজকে স্ট্যাটাস দিয়েছেন র নিয়ে। আচ্ছা, স্ট্যাটাসটা আমি তাহলে পড়ি। আচ্ছা, র নিয়ে দিচ্ছেন যে HIS মানে হোস্টাইল ইন্টেলিজেন্স সার্ভিস, এর অর্থ কি গুগল না করে এদের 99% মনে করতে পারেন ব্লা ব্লা, মানে হচ্ছে উনাকে রয়ের এজেন্ট বলতেছে। আমি এটা নিয়ে বলেছি, স্যার আসসালামু আলাইকুম, আপনি ভারতীয় র নিয়ে বই লিখেছেন, অনুবাদ করেছেন, যা আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করি। তবে নিজে একজন প্রশিক্ষিত প্রফেশনাল গোয়েন্দা অফিসার হিসেবে যখন বর্তমান তথ্যপত্র বিশ্লেষণ করে দেখি জেনারেল ওয়াকার আওয়ামী ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে এবং আপনি তাকে অযৌক্তিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, তখন প্রসেস ইন্টেলিজেন্স মতে আপনি ভারতীয় রয়ের এজেন্ট বাস্তবায়ন করছেন।
এখানে ফুল স্টপ লিখে দেয়, বাট আমি ফুল স্টপ বলতে চাই। আপনি হয়তো কোর্সমেটকে সমর্থন করছেন বলে নিজেকে সান্ত্বনা দেবেন, কিন্তু তবে বাস্তবতা হচ্ছে তার হাতে রক্তের দাগ। রক্তের দাগ বলতে বুঝাইছি 5 তারিখের 4 তারিখের আগ পর্যন্ত সেনাবাহিনী যে সমস্ত ভিডিও দেখেছেন, তার আন্ডার কমান্ড দে আর ফায়ারিং টুয়ার্ডস পিপল, এবং ওইটার বিরোধিতা করে আমরা ইউএন হেডকোয়ার্টারে দাঁড়িয়েছিলাম এখানে আমাদের কমেন্টে থেকে। আচ্ছা, আপনি হয়তো কোর্সমেটকে সমর্থন করছেন বলে নিজেকে সান্ত্বনা দিবেন, ওয়াকার স্যার এবং আবুল স্যার হচ্ছে কোর্সমেট। বাস্তবতা হচ্ছে তার হাতে রক্তের দাগ। আমি আপনার মতো ডিলামাতে ছিলাম দীর্ঘদিন, আমার কোর্সমেট জিয়াউল আহসান নিয়ে, তার হাতে রক্তের দাগ ছিলাম, ডিলামা কেটে গেছে। বাট আপনার ডিলেমা কতদিনে কাটবে আই ডোন্ট নো, বাট একদিন কাটবে। আপনি বুঝতে পারবেন যে দেশের এই সিচুয়েশনে আপনি টাইরেন্টের সহযোগী হচ্ছেন। আপনি নিজে অ্যান্সার দেবেন, সেটা আপনি ভালো মতো জানেন। আরেকটা হচ্ছে ভারতীয় মিডিয়াতে খলিলুর রহমান নিয়ে কি হচ্ছে একটা বলি। খলিল রহমান এ ফরেন মার্সেনারি মানে ভাড়াটে যোদ্ধা, ইজ এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন দ্য ইলেজিটিমেট হচ্ছে অবৈধ সরকার। Yunus regime has been advancing numerous agenda that would ultimately threaten the sovereignty of Bangladesh. Acha. He also was hatching a dangerous conspiracy of getting Army Chief General Waqiruzzman assassinated. তাকে খুন করার চেষ্টা করছে, and totally destroy the Bangladesh Army. Bangladesh Army কে totally destroy করে দিত। আচ্ছা, as his heinous plots are now fully exposed, it is anticipated that foreign passport holder may flee Bangladesh anytime. বাংলাদেশে পালা যাবে ফরেন পাসপোর্ট হোল্ডার, বাট উনি কিন্তু নিজে অনেকবার বলেছেন ওনার কোনো ফরেন পাসপোর্ট নাই। তারপরে প্রতিবার আওয়ামী রেজিমেরা বলতেছে ফরেন পাসপোর্ট হোল্ডার, উনি কিন্তু নিজে বলতেছে আরে ভাই তুমি না হলে তুমি প্রমাণ দাখিল করো যে ওরা এটা হচ্ছে বিদেশি পাসপোর্ট। এত তোমাদের লোকজন এত আছে, জুলকার নাইন স্যার কিছুদিন পর পরে লোকজনের গোপন তথ্য নিয়ে আসে, গোপন তথ্য নিয়ে আসেন, অসুবিধা কি? তার তো বিভিন্ন জায়গায় কানেকশন আছে, ওইটা তো পারতেছেন না। আচ্ছা, এটা কি স্যার রেজা সাহেব হঠাৎ কেন ওয়াকার প্রেমী হয়ে উঠলেন? মেজর রেজা, হ্যাঁ আমি জিনিসটা খেয়াল করেছি। আমি বলবো উনি সুবিধা নেওয়ার চেষ্টা করতেছেন। এনিওয়ে, আচ্ছা, তারপরে আমি যেটা বলতে যাচ্ছি যে জেনারেল ওয়াকার সম্বন্ধে যখন আমি আবার বলি যে প্রথম যখন হাসনাত আব্দুল্লাহরা করলো যে উনি চাচ্ছেন মডারেট আওয়ামী লীগ, প্রফেসর ইউনূসকে করতে চান নাই, কি বলে উনি কনভিক্টেড লোক, এরপরে এগুলো কিন্তু আবুল উস্তাদ সুন্দরভাবে সাপোর্ট দিয়ে গেলেন। এটা হইতেই পারে নাকি? এটা নাকি হইতেই পারে। আচ্ছা, তারপরে দেখলাম যে মানব জমিন সহ বেশ কিছু জেনারেল ওয়াকারকে নিয়ে হেভি লেখালেখি করতেছে। এখন যখন প্রফেসর ইউনূসকে যখন করলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে কথা বললো, তখন আবার ঘোস্ট রাইটাররা তার নামে লিখতেছে। বাট এই লেখাগুলো অ্যাকচুয়ালি ফাইনালি কোনো কাজে আসবে না, এটা তাদের মাথায় আসতেছে না, আসবে না। শেখ হাসিনার আমলে এত ঘোস্ট রাইটার এত কিছু হয়ে কাজ হয় নাই, এখন হবে। নেহায়েত আমরা বেশি সুশীল দেখে এখনো এই আওয়ামী লীগ স্পন্সর গুলো এখনো আছে। শুধু তাই না, আমি তো এটা ভালোভাবে বুঝতে পারি যে আওয়ামী লীগ আর্মির ভিতরে যেটা আছে, আমি 24th লং কোর্সের আমার কোর্সমেটের একটা বড় গ্রুপ, তাদের গ্রুপের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি ওটার মধ্যে যখন 5ই আগস্টের পরে একজন ভুল করে ঢুকাই দিয়েছিল, সাথে সাথে আবার বের করে দিয়েছে ওখানে, অ্যাজ ইফ আমি ওখান থেকে তো নিজে ছিলাম আগে। এরা এখনো মনে করে যে জিয়াউল আহসান একদিন হয়তো ফিরে আসবে, তাদের কান্ডারি জেনারেল ওয়াকার সিচুয়েশনকে হোল্ড করবে এবং আপা একদিন চলে আসবে, তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখন একবার ঠিক ওটা বিশ্বাস করে, তার মানে হচ্ছে আর্মিটা ইম্পর্টেন্ট লোকজন বিশ্বাস করে। আমি অবাক হয়ে দেখলাম এই প্রফেসর ইউনূস কি বলে জেনারেল ওয়াকারের বক্তব্যটার পরে যখন প্রফেসর ইউনূস বললেন যে উনি রিজাইন দিবেন, এক পার্টি আর্মি গ্রুপের মধ্যে যে একটা দেখলাম, এরা মেইনলি এক পার্টি আছে রিটায়ার্ড, যারা আর্মির করে কি বলে আর্মির বিভিন্ন জায়গায় সেনা কল্যাণ চাকরি করে, এই পার্টি একটা আছে যারা রিটায়ার করতেছে, এরা ঝাঁপায় পড়ছে। এক পার্টি মেজর পার্টি আছে ঝাঁপায় পড়ছে, যারা প্রমোশনটা আওয়ামী লীগের আমলে হয় নাই, লাস্ট মুহূর্তে যে রিটায়ারমেন্টের আগে একটা প্রমোশন, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়ে রিটায়ার্ড হবে, ধুমায়া জেনারেল ওয়াকারের পক্ষে লিখতেছে। দেখেন জেনারেল ওয়াকার যারা জেনুইন যারা চাকরিচ্যুত হয়েছে গত 16 বছরে,
এদের জন্য কিছুই হচ্ছে না। আমি আগেও বলেছি, ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি উনি গিয়েছেন, উনি ডেজার্টার ছিলেন, উনাকে সেনাবাহিনী অনুযায়ী অন্তরীণ রেখে তাকে চাকরিচ্যুত করছে। আর কর্নেল হাসিন, যার গ্লোরিয়াস পাস্ট আছে আর্মিতে, সে এখনো চাকরিচ্যুত। আমি যখন ওনার সাথে করি, উনি দেখি লেখে হাসিনুর রহমান বীর প্রতীক, আর যেখানে কেউ লেফটেন্যান্ট কর্নেল লেখলে উনি বরখাস্ত লেখে উনি ইয়াতে। কি জন্য? কারণ যেহেতু উনার স্ট্যাটাসটা এখনো উনি এখন পর্যন্ত জেনারেল ওয়াকার সাথে জেনারেল ওয়াকার এখন হাসিন স্যারের সাথে করতেছে, কি বলে, নেগোশিয়েট করতেছে যে যদি হাসান নাসির স্যারের সঙ্গ ত্যাগ করে তাহলে উনাদের সবকিছু দিয়ে দিবে। বাট উনি তো কম্প্রোমাইজের লোক না। সো এখানে জেনারেল ওয়াকার এই সমস্ত হেনিয়াস ক্রাইম গুলা করতেছে, এবং উনি ভালো মতোই জানে যে জনগণ যেরকম তাকে চিনছে এবং আর্মিও চিনছে। এই জন্যই উনি যারা পাওয়ার টেক ওভার করে, কু করে, তারা আগে কু করে তারপরে স্টেটমেন্ট দেয়, আর উনি স্টেটমেন্ট দিছে বসে আছে, কারণ জানে আর্মি ওনার সাথে আসবে না। অ্যাকচুয়ালি আমার তেমন কোনো কিছু নাই। আচ্ছা, একটা নিউজ দেখেছেন কিনা, দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে চীনের বাণিজ্য মন্ত্রী। আচ্ছা, তাদের না এই সরকারের সাথে রাগ হওয়ার কথা, করিডোর দিয়ে দিচ্ছে, করিডোর দিলে ইন্ডিয়া কি চায়না রাগ হওয়ার কথা, উল্টা প্রতিনিধি দল নিয়ে কেন আসতেছে? আপনাদের মনে প্রশ্ন জাগে না যে জেনারেল ওয়াকার যে সমস্ত কথাবার্তা বলছে, দিস রং থিং। আমি একটা জিনিস বলি, এই করিডোর যেটা আছে এখন, যত ত্রাণের লাইন বলেন আর যাই বলেন, এটা আমাদের না দিলে আমাদের দেশের জন্য ক্ষতি হবে, সিম্পলি দেশের জন্য। সরকার এখন পর্যন্ত প্রফেসর ইউনূস যে কটা ডিসিশন নিয়েছেন, অল আর গুড ফর বাংলাদেশ। আমি চোখ বন্ধ করে কাউকে সাপোর্ট দিই না। আমি বলেছি যে আমি বিএনপির সাপোর্টার, কিন্তু আমি তো অন্ধ না। চোখ বন্ধ করে আমি কাউকে সাপোর্ট দিব না। আমি বিএনপি যারা করে, আমি ফেসের মধ্যে দেখতেছি এরা সব পড়ছে, মানে ঝুলা পড়ছে এখন প্রফেসর সালাউদ্দিনকে এখন নবী রসুল বানানোর জন্য একদম ঝাঁপায় পড়তেছে। বাট কথা হচ্ছে, আমরা তো অন্ধ লোক না। আমি ওই অন্ধ লোক না যে প্রফেসর ইউনূস দেশের বিরুদ্ধে একটা জিনিস করবে, খলিলুর রহমান কিছু একটা করবে, তাকে অন্ধভাবে সাপোর্ট দিয়ে যাবো। নট দ্যাট। আমি যখন সেনাবাহিনীতে ঢুকেছি, দেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যে দেশের জন্য করবো, কারণ দলের জন্য, দলের পক্ষে না। আরেকটা জিনিস, খলিলুর রহমান সম্বন্ধে একটা আছে যে উনি একজন জিনিয়াস মানুষ, নলেজেবল মানুষ, তাদের কি উনি দেশের জন্য ভালো করবেন, অফকোর্স। বাট এখানে আমি একটু ডিফার করবো, উনি জিনিয়াস দেখে দেশের জন্য ভালো করবেন তা না। আমি আমার চাকরির লাইফে অনেক জিনিয়াস অফিসার দেখেছি, আউটস্ট্যান্ডিং অফিসার দেখেছি, যারা যেটাকে চালচালা প্রমোশন পেয়ে অ্যাটলিস্ট ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হয়ে যেত। বাট তারাও নিজেদের জিনিয়াসনেসের উপর তারা জিনিয়াস ভর করে নাই। ভেরি ফিউ নিজেকে রিস্ট্রেইন রাখছে, এই সমস্ত জিনিসের মধ্যে রিস্ট্রেইন রাখছে, ভেরি ফিউ। তারা অ্যাকচুয়ালি যখন এই যে কয়েকদিন আগে দেখলাম বাপ্পারাজ একটা স্টেটমেন্ট দিয়েছে, যারা বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপারে তারা সে রিস্ট্রেইন করেছে। আমি আরেকজনের কথা বলবো, মানে আপনারা সবাই নাটক করে টনি ডায়েসের কথা জানেন, সে আমার খুব পছন্দ, তার সাথে আমার ডিটেলস কথা হয় বিভিন্ন রাজনীতি গিয়াটিয়া নিয়ে। অ্যামেজিংলি সে এখানে থেকে এই সাংস্কৃতিক তার করে অনেক উপরে যেতে পারতো। আই স্যালুট হিম, মানে তার সঙ্গে আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেছে ওই দিনের পরে, যে সে চেষ্টা করলেই ক্ষমতার পাওয়ারে যেতে পারতো, বাট সে ওটা যায় নাই, সে রাইট পথে ছিল। সো কেউ জিনিয়াস হইলেই দেশের জন্য ঝাঁপায় পড়বে তা না। আমি অনেক জিনিয়াস দেখেছি যারা তাদের জিনিয়াসনেস দিয়ে নিজের আখেরটা গুছায়, বাট খলিলুর রহমান সেরকম না। আমি যারা ফরেন সার্ভিস আছে তাদের সাথে বেশ কয়েকজন আমার কলিগ আছে, কয়েকজনের সাথে আমার ফ্রেন্ড আছে, জুনিয়র আছে, তাদের সাথে কথা বলি, সবাই তার সম্বন্ধে তাকে হি ইজ এ লিডার, মানে একজন বলেছে হি ইজ এ লিডার। আদার হ্যান্ড আমাদের তহিদ ভাই এখানে এসেছিলেন, ওনার সম্বন্ধে ভালো রিভিউ আমি পাইনি। এনিওয়ে, আমার কথাবার্তা শেষ। যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু দেখি। রেজাকে নিয়ে দেখতেছি সব হ্যাঁ, আমি রেজার সমর্থন করি না। আপনি যান তো এখন কর্নেল হতে পারেন নাই, আবার আর্মি জেনারেলদের
বিরুদ্ধে কথা বলছেন, লজ্জা থাকা দরকার। না ভাই, আমার লজ্জা নাই। সচিবালয়ে যারা আন্দোলন সাথে আছে তাদের অ্যারেস্ট করতে হবে, আমি এটার সাথে ফুললি একমত। In 97, 90,000 Pakistani soldiers surrendered to Indian Army under the able leadership of ex-Prime Minister Indira Gandhi. Grow up, kid. Of course. আমাদেরকে সাহায্য করেছেন আপনাদের নিজের স্বার্থে। আপনাদের নিজস্ব ক্রিটিকদের বইতে লেখা আছে যে তারা আপনারা সাহায্য করেছেন হচ্ছে পাকিস্তানকে ভেঙে দুর্বল করার জন্য। হ্যাঁ, দুর্বল করেছেন। আমার কথা হচ্ছে আমাদের ওই লাভের গুড়টা আমরা খাইছি, যে হ্যাঁ আপনার ইন্টারেস্ট আমার ইন্টারেস্ট মিলে গেছে, সো আপনার সাহায্য আমরা নিয়েছি। এবং এটার জন্য তো আপনারা তো কম নেন নাই আওয়ামী লীগের কাছ থেকে, সবকিছু নিচ্ছেন। আমার গ্রো আপ হওয়ার দরকার নাই। আমরা অলরেডি গ্রোন আপ, আমরা অনেক গোড়া, আমরা বুঝি আপনাদের প্যাচ গ্রুপ যারা আছে 90,000 সোলজার, ওই 90,000 সোলজারের যে আর্মস অ্যামুনিশন, এটা এই দেশের মধ্যে মাটির ভিতরে যেটা ছিল ওটা তো আমাদের হক ছিল, আপনারা নিয়ে গেছেন চুরি করে। মানে খারাপ আসতেছে। আমাদের দেশের যে সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছিলেন, হ্যাঁ, আমাদের মেশিনারি নিয়ে গেছিলেন, এবার টয়লেটের বাথরুমের ফিটিংস নিয়ে গেছিলেন ক্যান্টনমেন্ট থেকে, হ্যাঁ, তখন লজ্জা লাগে না আপনার? তখন লজ্জা লাগে না? ফালতু কথা বলে আসছেন ব্রো, আপনি ফালতু। ভাই আপনি দেলোয়ার স্যার সহ দেলেজ খান, মেজর জিয়া, পিনাকি দাদা, ইলিয়াস কনক এখানে একত্রে কিছু একটা করেন। একত্রে হ্যাঁ করা যায়, বাট আমাদের হয়েছে কি অনেকের অনেক ধরনের এজেন্ডা, অনেক ধরনের এজেন্ডা কখনো একসাথে মিলে নাই। বাট দেলোয়ার হোসেন খান, আমি তার কথা খুব মানে ইজ এ পলিশ জেন্টলম্যান, খুব সুন্দরভাবে কথা বলে, টেকনিক্যাল জিনিসগুলো খুব এত সুন্দরভাবে। আমার তো অগোছালো না, আমি তো এসে অগোছালো ভাবে আমার জাস্ট স্পিচটা দিয়ে চলে যাই, বাট সে খুব গুছানো কথা বলে, কথা বলে। বাট তার বানানো যে জনতার দল যেটা আছে ওটা নিয়ে আমি এখনো কোনো কমেন্ট করবো না, আমি শুধু ওয়াচিং। কারণ ওই দলের মধ্যে অনেকেই আছে, হাসিনা লেসপেন্সার অনেকে আছে। বাট যেটা হয় ওখানে যে শামীম কামাল স্যার হচ্ছে, তার বোধহয় বিএমএম এর প্ল্যাটুন কমান্ডার ছিল। সো আমাদের যাদের প্রশিক্ষক যারা থাকে তাদের ভিতরে আলাদা একটা শ্রদ্ধাবোধ থাকে। আমি এখনই কোনো কমেন্ট করবো না, কারণ এর অ্যাডভাইজার গ্রুপের মধ্যে অনেকেই আছেন যারা শেখ হাসিনার সাথে ছিল। সো আই অবজার্ভ, বাট পার্সোনালি দেলোয়ারকে আমি খুব পছন্দ করি, মেজর দেলোয়ারকে, এবং তার কথাবার্তা আমি খুব পছন্দ করি। ওকে, আর যদি কোনো কথা না থাকে আমি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।